মাইটোসিস বা কোষের বিভাজন পর্যায়। ওকে, তো কোষের এই বিভাজন পর্যায়কে আমরা দুই ভাগে ভাগ করি। যদি বলা যায় কেন দুই ভাগে ভাগ করলাম, কারণ হচ্ছে এই যে দেখো একটু আগে যে ফিগারটা দেখিয়েছি, এই জায়গায় এই যে এই ব্যাটার দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে সেই নিচে আর তার হচ্ছে সারাউন্ডিংস। ওকে, তো নিচে মানে ধরো নিউক্লিয়াস আর সারাউন্ডিংস মানে ধরো সাইটোপ্লাজম। ওকে, এখন এই যে মাইটোসিস যেটা আছে, এই মাইটোসিসেরও একটা কোষেরই তো মাইটোসিস হবে। তো মাইটোসিস হলে তার ধরো নিউক্লিয়াসের আগে বিভাজন হয়, তারপর তার সারাউন্ডিংস মানে হলো সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের যে বিভাজন এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর এই বিভাজনটা শেষ হয়ে যাওয়ার পর তার সারাউন্ডিংস বিভাজিত হয়ে যায়, তাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে দেখো এখানে কাইনেসিস ওয়ার্ডটা কমন, এই যে কাইনেসিস 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 মানে হচ্ছে বিভাজন। ঠিক আছে, কাইনেসিস মানে কি বিভাজন বা হলো কেটে টুকরো করে ফেলা। ওকে, আর এখানে দেখো আসছে ক্যারিও এবং সাইটো। ক্যারিও ওয়ার্ডটা কই থেকে আসছে? ক্যারিও ওয়ার্ড এসেছে হচ্ছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, যেমন হচ্ছে আমরা যে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ওই সেম জিনিস। ঠিক আছে, প্রোক্যারিওটিক প্রোক্যারিয়ন। ওকে, এখানেও স্যার ক্যারিও ক্যারিয়ন থেকে আসছে, তাহলে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটো ওয়ার্ডটা আসছে সাইটোপ্লাজম থেকে, ওটা শর্ট ফর্ম। ওকে, তাহলে সাইটো মানে সাইটোপ্লাজম এর কাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, ওয়েল, তাহলে মাইটোসিস বা বিভাজন যে ধাপটা আছে পুরো কোষের, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ওকে, তাহলে দেখো এখন আমরা প্রথমে ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা করব, কারণ অ্যাকচুয়ালি মাইটোসিসের সময় ক্যারিওকাইনেসিসের বিভাজন, ক্যারিওকাইনেসিসটা আগে হয় বা নিউক্লিয়াসের বিভাজনটা আগে হয়, তারপর সেই নিউক্লিয়াসের বিভাজন অনুসারে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। ওকে, ওয়েল, এখন এই যে ক্যারিওকাইনেসিস যেটা আছে এটাকে পাঁচটা ধাপে ভাগ করা হয় বা পাঁচটা স্টেজ আছে, পর্যায় আছে। ওকে, এই যে পাঁচ পর্যায় আছে, যদি বলো যে কেন পাঁচ পর্যায়, কারণ এখানে ইভেন্ট আলাদা আলাদা। এই যে তোমাদেরকে বললাম যে বিয়ে করতে ধরো 10 দিন টাইম লাগে, প্রথমে একদিন হচ্ছে যে এনগেজমেন্ট, তারপর হচ্ছে তোমার দেখা যায় যে হ্যাঁ ওই যে হলুদ লাগানো হয়, তারপর রেজিস্ট্রেশন, দেন হচ্ছে দেখা যায় যে রিসেপশন, এই টাইপের ব্যাপারগুলো আছে। এখানেও এক একটা স্টেজে এক এক রকমের ঘটনা ঘটে, সেই জন্য কয়েকটা ধাপে ভাগ করেছে। ওকে, বিয়ের ক্ষেত্রে যে এরকম ঘটনা আলাদা, সেজন্য ডে আলাদা হয়ে যায়, এখানে সেম ঘটনা আলাদা, ধাপের নাম আলাদা। প্রথমে আমরা আসি প্রোফেজ নিয়ে। এই নামগুলো তোমরা জানো, ক্লাস 9 এ পড়ে এসেছো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলোতে কি হয় মোটামুটি সেই সম্পর্কে তোমাদের আইডিয়া মোটামুটি আছে। ওকে, কিন্তু তখন একটু কম জেনে এসেছো, এখন ওগুলোর সাথে একটু এক্সট্রা জিনিসপত্র অ্যাড হবে। ওকে, প্রথমে আমরা চলে যাই প্রোফেজে। আচ্ছা, এখানে টোটালটা দেখানো আছে, টোটালে না যাই আর প্রোফেজে চলে যাই। এখানে দেখো প্রথমে আছে উদ্ভিদ কোষ, তারপর আছে প্রাণী কোষ। যদি বলো যে ফিগার কই থেকে পেয়েছি, এটা 9-10 এর বই যে ফিগারটা আছে ওইটা কালেক্ট করা হয়েছে, এখানে অ্যাড করা হয়েছে। ওকে, তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই প্রাণী কোষ উদ্ভিদ কোষের প্রোফেজ যেটা আছে, এটা শুরুতে কি হয়, এটা শুরুতে দেখা যায় যে কোষের যে নিউক্লিয়াসটা আছে, কোষের নিউক্লিয়াস যেটা আছে, এই নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যাওয়া শুরু হয়। ঠিক আছে, আবার কোষের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের যে আবরণ, সেই নিউক্লিয়াসের আবরণটা দেখা যায় যে ভ্যানিশ হয়ে যাওয়া শুরু করে। তারপর কোষের ভেতরে যে ক্রোমোসোম গুলো আছে এগুলো খাটো মোটা হওয়া শুরু হয়। ওকে, এই হচ্ছে এখানকার ইভেন্ট। এখন যদি বলো এই ইভেন্ট গুলোকে প্রোফেজ কেন নাম দেওয়া হয়েছে, যদি বলো এখানে প্রো মানে কি, প্রো মানে হচ্ছে আদি বা আগের অবস্থা। ঠিক আছে, আদি। দেখো কোষ বিভাজনটা শুরু হয়েছে, প্রথমে যে ঘটনাগুলো হচ্ছে যে ধাপে, ফেজ মানে হচ্ছে ধাপ, ফেজ এই ওয়ার্ডটার সঙ্গে আমরা পরিচিত। ঠিক আছে, ফেজ মানে কি ধাপ, স্টেজ। ওকে, তো আদি ধাপ মানে প্রথমে শুরু হচ্ছে, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে প্রোফেজ। কি কি ঘটনা ঘটে এখানে, নিউক্লিয়াস ক্রোমোজোমের জল বিয়োজন শুরু হয়, দেন হচ্ছে ক্রোমোজোম সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়, ভালো কথা। এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। ঠিক আছে, ক্রোমাটিডে বিভক্তি এটাতে পরে আসি। প্রথমে আমরা আসি যে নিউক্লিয়াস গুলোর নিউক্লিয়াসের থেকে যে হচ্ছে জল বিয়োজন ঘটছে, তারপরে যে ক্রোমোজোম গুলো সংকুচিত হয়ে খাটো মোটা হচ্ছে, এটা কেন, কারণটা হলো এই যে তোমাদেরকে সাইক্লিনের কথা বলেছি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের কথা বলেছি, এই দুই বেটা ফসফোরাইলেশন করে। ঠিক আছে, কিসের ফসফোরাইলেশন করে, এই যে নিউক্লিয়াস বা কোষের মধ্যে যে ক্রোমোজোম গুলো আছে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলো আছে, এগুলো ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন হয় এদের মধ্যে কিছু প্রোটিনের, যার ফলে প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, এরা খাটো এবং মোটা হয়। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের ক্রোমাটিড সম্পর্কে একটু আইডিয়া দেয়। দেখো এই যে এখানে এই পুরো জিনিসটা হচ্ছে ক্রোমোজোম,
যদি বলো যে এটা কি সবসময় এরকম হয়ে থাকে, না, ক্রোমোজোম অ্যাকচুয়ালি হচ্ছে এরকম একটা সিঙ্গেল জিনিস, ঠিক আছে? কিন্তু এই ক্রোমোজোমের ভেতরে কি আছে, এরকম করে ডিএনএ আছে, এরকম করে পেঁচানো একটা সিঙ্গেল ডিএনএ থাকে। এই ডিএনএ এর কি হয়, রেপ্লিকেশন হয়। ওকে, কখন রেপ্লিকেশন হয়? এটা ধরো হচ্ছে যে বিভাজন স্টেজে ক্রোমোজোম, তার আগে বিভাজনের যখন প্রস্তুতি হবে তখন তো রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন হলে এই ডিএনএটা এরকম করে ডাবল হয়ে যায়, জাস্ট এরকম করে ডাবল হয়ে যায়। তাহলে দেখো এখানে ক্রোমোজোমের আগে বাহু ছিল একটা, এখন বাহু হয়ে গেল দুইটা। এই হচ্ছে সেই একটা বাহু, আর এই যে আরেকটা বাহু, আর এর মধ্যে দেখো এই যে এই ক্রোমোজোমের ধরো এই জায়গা, এর মধ্যে এরকম করে ডিএনএ আছে, আর পুরোটা ক্রোমোজোম জুড়ে এরকম করে ডিএনএ আছে। তাহলে দেখো এখানে ক্রোমোজোম একটা, কিন্তু ডিএনএ তৈরি হয়েছে দুইটা। এই যে নতুন দুইটা ডিএনএ, প্রত্যেকটা ডিএনএ কে বলা হয় ক্রোমাটিড। ওকে, কি বলা হয়, ক্রোমাটিড। দ্যাট মিন্স এটা একটা ক্রোমাটিড, এই সাইডে আরেকটা সেম ডিএনএ আছে, এটাকে বলে ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড দুইটা, ক্রোমোজোম একটা। এখানে যদি বলো যে তাহলে মাঝখানে লেগে আছে কেন, এটাকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ার এখনো বিভাজিত হয় না, বিভাজিত হবে, কোষ বিভাজন যেহেতু হচ্ছে বিভাজিত হবে এক সময়। ওকে, ওয়েল, তাহলে এই হচ্ছে এখানকার কন্ডিশন, এই হলো ক্রোমাটিড। ওয়েল, তাহলে এই হচ্ছে প্রোফেজ। তাহলে প্রোফেজের ঘটনাগুলো আমরা জেনে ফেলেছি। এখন আমরা চলে যাই পরের ধাপ। পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। ওকে, এখন দেখো এখানে প্রো মানে আমরা অলরেডি জানি আদি, ঠিক আছে, বা আগের অবস্থা। মেটা মানে হচ্ছে মধ্যে বা মাঝ, মাঝ মানে আমরা জানি মিডল। আর ফেজ মানে তো দেখে আসলাম, ফেজ মানে হচ্ছে ধাপ, মানে মাঝের ধাপের আগের অবস্থা। তাহলে মাঝের ধাপ কোনটা হবে, একটু দেখো। এই জায়গায় টোটাল 5টা ধাপ আছে, প্রথমে 2টা, পরে 2টা। তারপরে দেখো 2 আর 2 4, এই যে মাঝের যেটা তাকে বলে মেটাফেজ। তাহলে মেটাফেজ যেটা, তার আগের অবস্থার নাম কি হবে, প্রোমেটাফেজ। প্রো মানে আগে, মেটাফেজ মানে মাঝের ধাপ, মাঝের ধাপের আগে প্রোমেটাফেজ, এই জন্য নাম হচ্ছে প্রোমেটাফেজ। যাই হোক, তাহলে প্রোফেজের পর প্রোমেটাফেজ। এখানে কি হয়, এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে আগে। যদি বলো যে স্পিন্ডল যন্ত্র কই থেকে আসলো, আমরা যখন হচ্ছে যে প্রস্তুতি দেখেছিলাম G2 ধাপ, সেই G2 ধাপে হচ্ছে স্পিন্ডল তৈরির জন্য হচ্ছে ওই যে সেন্ট্রিওল যেটা আছে বা মাইক্রোটিউবিউলস যেটা আছে, এই সব কিছু কি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট হয় অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়। আবার একটু কথা আছে, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রটা যখন কমপ্লিটলি তৈরি হয়ে যায়, তখন এই জায়গায় যে নিউক্লিয়াসের আবরণগুলো ছিল, সেই আবরণটা একদম ভ্যানিশ হয়ে যায়। তারপর এখানে যে ক্রোমোজোমগুলো, সরি, এখানে যে নিউক্লিওলাসটা ছিল, সেই নিউক্লিওলাসটাও ভ্যানিশ হয়ে যায়। ওকে, তো এগুলো টোটালি নাই হয়ে যায়। এখন স্পিন্ডল যন্ত্র যেটা আছে, সেটা কিভাবে নিউক্লিয়াসের আবরণকে নাই করে দেয়, সেটা একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, এখানে দেখো, এটা উদ্ভিদ কোষ, ওটা প্রাণী কোষ। এখন এই যে এরকম করে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়ে গিয়েছে, এই সাইডে একটা সেন্ট্রিওল আছে, এই সাইডে একটা সেন্ট্রিওল আছে। সেন্ট্রিওল থেকে এরকম করে আবার তন্তু বের হয়, এগুলোকে অ্যাস্টারনে বলে। আর যে মাঝে এরকম যে তন্তুগুলো আছে, এগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু বলে। প্রত্যেকটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে, আর পুরো স্ট্রাকচারকে স্পিন্ডল যন্ত্র বলে। ওকে, আচ্ছা, তো এখানে এই জায়গায় যদি নিউক্লিয়াসটা থাকতো, তাহলে দেখো নিউক্লিয়াসের মধ্যে দিয়ে এরকম এরকম করে তন্তুগুলো পাস করতো। তার মানে তন্তুগুলো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে দিয়ে পাস করে, আর যখন পাস করে তখন নিউক্লিয়াসের আবরণটা কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ফুটো হয়ে যায়। ওকে, এটা কিন্তু একটা প্লেটের মতো না, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে তোমার এরকম ত্রিমাত্রিক একটা জিনিস, ঠিক আছে, বেলন আকৃতির। দ্যাটস ওয়াই পুরো নিউক্লিয়াসের আবরণটা ডিস্ট্রয় হয়ে যায়। এই জন্য নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিওলাস টোটালি ভ্যানিশ হয়ে যায় এখান থেকে প্রোমেটাফেজ ধাপে। ওকে, আর এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে এই যে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যে তন্তুগুলো বিস্তৃত স্পিন্ডল যন্ত্রে, তাকে বলা হয় স্পিন্ডল তন্তু। এখন আবার এর মধ্যে একটু ভ্যারিয়েশন আছে। কোন কোন স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, এগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ওকে, ট্র্যাকশন ফাইবার কেন, কারণ এগুলো পরবর্তীতে অ্যাট্রাকশন করবে। কাকে অ্যাট্রাকশন করবে, ক্রোমোজোমকে। কোন দিকে, এই মেরুর দিকে, দুই সাইডে অ্যাট্রাকশন করবে, ওটাতে আমরা যাব। ওকে, রাইট। আর এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আছে, সেটা হলো ক্রোমোজোমীয় মৃত্যু বলে একটা কথা আছে। সেটা হচ্ছে এই জায়গায় দেখা যায় ক্রোমোজোম গুলো বিন্যস্ত হতে থাকে। আমরা যখন প্রোফেজ ধাপটা দেখেছিলাম, সেই প্রোফেজের মধ্যে দেখো ক্রোমোজোম গুলো মোটামুটি এরকম হ্যাফাজার্ড অবস্থায় ছিল, হ্যাফাজার্ড কন্ডিশন। ওকে,
তারপর কি হয়, তারপর প্রোমেটাফেজে এসে সেগুলো দেখা যায় যে মেরুর দিকে চলে আসে, এরকম করে কেন্দ্রের দিকে চলে আসে, মুভমেন্টের অবস্থায় থাকে। তো কেউ যখন নাচানাচি করে তখন তার হাত পা ছোড়াছুড়ি হয়, মুভমেন্টের অবস্থায় থাকে। এখানেও এরকম মুভমেন্ট দেখা যায় বলে ক্রোমোজোমের নৃত্যের কথা বলা হয়েছে। তাহলে এটা এমসিকিউ তে চলে আসে যে ক্রোমোজোমের নৃত্য কোথায় দেখা যায়, বলবে প্রোমেটাফেজ থাকে। ওকে, ওয়েল, প্রোমেটাফেজ শেষ, এখন আমরা মেটাফেজে চলে যাব। কিন্তু দেখো তার আগে বললাম যে ক্রোমোজোমের এখানে যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো মাঝের দিকে আসা শুরু করে। যদি বলো কেন আসা শুরু করে সেটাতে পড়ে। এই যে মেটাফেজের মানে কি, মাঝের দিকে আসা শুরু করছে মানে কি, মেটাফেজ মানে হচ্ছে মাঝ, ক্রোমোজোম গুলো মাঝে আসে, দ্যাটস ওয়াই নাম হয়েছে মেটাফেজ। ওকে, তো ক্রোমোজোম গুলো যে মাঝে আসবে, তার মানে মাঝে আসা যখন শেষ হয়ে যায় মেটাফেজ ধাপ শুরু হয়ে যায়। ওকে, এই যে এটাই হচ্ছে মেটাফেজ। দেখো এটা একটা কোষ, পুরোটা এটা কোষের একটা মেরু, মেরু মানে প্রান্ত, এটা একটা মেরু, আর এটা হচ্ছে কোষের মাঝ বরাবর এরিয়া। এই ক্রোমোজোম গুলো কোষের মাঝ বরাবর এরিয়াতে চলে এসেছে, ঠিক আছে। আর এটাকে বলা হয় বিষুবী অঞ্চল। তার মানে ক্রোমোজোম গুলো বিষুবী অঞ্চলে অবস্থান করে মেটাফেজ ধাপে এসে। এটা মানে মাঝ। ওকে, ওয়েল, আর মেটাফেজ ধাপে আরো কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হলো মেটাফেজ ধাপে এই যে ক্রোমোজোম গুলোর যে ক্রোমাটিড মানে অপত্য ক্রোমোজোম, এগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়। ওকে, এখানে কয়েলিং, সুপার কয়েলিং হয়, ঠিক আছে। ডিএনএ এমনিতেই কয়েল অবস্থায় থাকে, তো কয়েল অবস্থার পরেও সুপার কয়েলিং হয়, মানে সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়। ওকে, আর ক্রোমোজোম গুলো যে আগে বাইরে ছিল, বাইরে বলতে হচ্ছে মেরু অঞ্চলের আশেপাশে ছিল, উপরে ছিল, নিচে ছিল, সেখান থেকে মেরু অঞ্চলে চলে আসলো, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। তো এই কথাটা একটু মনে রাখো, মেটাকাইনেসিস, ক্রোমোজোম গুলো মাঝে অবস্থান করাকে বলা হয় মেটাকাইনেসিস। বাট তাহলে এই হচ্ছে মেটাফেজ ধাপ। এর পরের ধাপে আমরা চলে যাই। পরের ধাপ যেটা আছে সেখানে এখানে ক্রোমোজোমের যে অপত্য ক্রোমাটিড গুলো ছিল, এখানে একটু চেঞ্জ আসে। এখানে দেখো সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে মেটাফেজ ধাপ পর্যন্তই, তারপরে সে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার যদি ভাগ হয়ে যায়, এই সাইডে একটা ক্রোমাটিড তৈরি আলাদা হয়ে যায়, এই সাইডে একটা ক্রোমাটিড আলাদা হয়। ওকে, তো ক্রোমাটিড গুলো যখন আলাদা হয়ে যায় তাহলে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম তৈরি হয়। এটা হয় মেটাফেজের পরের ধাপে, বা মেটাফেজটা যখন শেষ হয়ে যায় তখন এই কন্ডিশনটা ঘটে। ওকে, দেখো এই যে এই জায়গায় দুটো ক্রোমোজোম নতুন করে তৈরি হয়েছে। আগে মেটাফেজের সময় আমরা যদি একটু খেয়াল করি তাহলে 1 2 3 4টা ক্রোমোজোম ছিল, আর এখন ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যাওয়ার ফলে এখানে টোটাল 8টা ক্রোমোজোম পাওয়া যাচ্ছে। ওকে, আর এই ধাপটাকে বলা হয় অ্যানাফেজ। যদি বলো অ্যানা কই থেকে এসেছে, তোমরা একটা বাসের নাম জানো, সেটা হচ্ছে এই যে এনা। ওকে, বাংলাদেশের মোটামুটি সব জায়গায় এটা দেখা যায়, এনা পরিবহন, ঠিক আছে। ওকে, তো এই এই বাসটা এর গতির জন্য বিখ্যাত। হ্যাঁ, এটা নাকি অনেক রাফ ড্রাইভিং করে, অনেক হাই স্পিডে। ওকে, যাই হোক, তো এই এনা ওয়ার্ডটা আই থিংক এটা থেকে আসছে, অ্যানা। হ্যাঁ, তো অ্যানাফেজ যেটা, সেখানে এই ওয়ার্ডটা আছে। অ্যানা মানে কি, তাহলে গতি, ঠিক আছে। এখানে দেখো ক্রোমোজোম গুলো গতিপ্রাপ্ত হয়, দ্যাটস ওয়াই নাম হয়েছে কি অ্যানাফেজ। ফেজ মানে ধাপ, মানে যেই ধাপে ক্রোমোজোম গুলো গতিপ্রাপ্ত হবে তাকে অ্যানাফেজ বলে। ওকে, তার মানে এই জায়গায় কি হচ্ছে, ক্রোমোজোম গুলো গতিপ্রাপ্ত হচ্ছে। যদি বলো কেমনে গতিপ্রাপ্ত হয়, এখানে দেখো সেন্ট্রোমিয়ার হচ্ছে এটা ক্রোমোজোমের, আর এটার সঙ্গে এই যে ট্রাকশন ফাইবার সংযুক্ত। সেন্ট্রোমিয়ারের মধ্যে কিছু প্রোটিন থাকে, তাকে বলে কাইনেটোকোর। কাইনেটোকোরের এই প্রোটিন গুলো হচ্ছে এখানে খরচ হয়ে যায় বা এটিপি ব্যয় করে। এটিপি ব্যয় করে মানে কি, শক্তি পায়। এই শক্তির সাহায্যে এখানে যে তন্তুটা আছে এই তন্তু সংকুচিত হয়, যার ফলে এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে যাত্রা শুরু করে। তার মানে এখানে এটিপি ইউজ হয়। ওকে, তো তাহলে দেখো এখানে যে এটিপি দরকার, এছাড়া অন্যান্য স্টেজে যে এটিপি লাগে না তা না, লাগে। ডিএনএ রেপ্লিকেশনের সময় এটিপি দরকার হয়, এই জন্য হচ্ছে ইন্টারফেসে এটিপি তৈরি হয়েছিল। ওকে, ভালো কথা, এরকম করে যায়। আর এই যাওয়ার সময় একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখবে যে এটা তো সেন্ট্রোমিয়ার আর এগুলো হচ্ছে বাহু। তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে মেরুর দিকে মুখ করে থাকে, ওকে, মানে অগ্রগামী, মেরুর দিকে অগ্রগামী, আর বাহুগুলো অনুগামী, মানে বিষুবীয় অঞ্চলের দিকে মুখ করে থাকে। ওকে, এই হচ্ছে অ্যানাফেজ। ওকে, এখন আমরা চলে যাই টেলোফেজে। টেলোফেজ যেটা আছে, সেই টেলোফেজে কি হবে, ক্রোমোজোম গুলো একদম প্রান্তে চলে যাবে, তারপর সেখানে প্রোফেজের উল্টো ঘটনা ঘটবে। প্রোফেজের নিউক্লিয়াসের আবরণ নাই হয়ে গিয়েছিল, নিউক্লিয়াসের আবরণ আসবে, নিউক্লিওলাস নাই হয়ে গিয়েছিল, নিউক্লিওলাস চলে আসবে, ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়েছিল, এখানে আবার সুতার মতো তন্তুময় হয়ে যাবে খাটো মোটা স্টেজ থেকে। ওকে, এই হচ্ছে টেলোফেজ। যদি বলো টেলো মানে কি, টেলো মানে হচ্ছে প্রান্ত, শেষ। ওকে, টেইল মনে রাখবা, টেইল মানে কি লেজ, লেজ মানে কি একদম লাস্টে থাকে, এই টাইপের ব্যাপার। ওকে, এই হচ্ছে টেলোফেজ। এখন তোমাদেরকে এগুলো একটু দেখিয়ে দিই।
যে কোন ধাপে কি কি হয়। মেটাফেজে দেখো বলেছিলাম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম অবস্থান করবে আর সবচেয়ে বেশি খাটো ও মোটা হবে, এটা মনে রাখবা। আর এখান থেকে আরো দুটো জিনিস, মেটাকাইনেসিস, এটা একটু মনে রাখো। আর মনে রাখবা যে সবচেয়ে বেশি খাটো মোটা হওয়ার কারণ কি, কয়েলিং, সুপার কয়েলিং। ওকে, দেন হচ্ছে অ্যানাফেজ, সেন্ট্রোমিয়ার পৃথক হয়ে যায়, বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী হয়ে চলতে শুরু করে। ওকে, টেলোফেজ ধাপে কি হয়, বিপরীত মেরুতে অবস্থান করে জলযোজন ঘটে, মানে প্রোফেজের উল্টা হাত, ক্রোমোজোম গুলো সরু লম্বা হয়। আগে সরু লম্বা থেকে খাটো মোটা হয়েছিল, এখন সরু লম্বা হবে। আর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। ওয়েল, এর ফলে দেখো আগে ছিল একটা নিউক্লিয়াস, প্রোফেজের শুরুতে আমরা একটা নিউক্লিয়াস দেখেছিলাম, টেলোফেজের লাস্টে আমরা দেখছি দুইটা নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে। ক্যারিওকাইনেসিস শেষ, এখন আমরা যাব সাইটোপ্লাজমের বিভাজন বা হচ্ছে সাইটোকাইনেসিসে। দেখো সাইটোকাইনেসিস কার হবে, এই যে এটা তো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, কোষের মধ্যে এখন দুইটা নিউক্লিয়াস, মানে এখানে সাইটোপ্লাজম আছে, এখানেও সেম কেস। ওকে, ওটা প্রাণী কোষ, এটা উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষে কি হয় আগে একটু সেটা জানি। প্রথমে উদ্ভিদ কোষের মাঝে এরকম করে দেখো একটা ডট তৈরি হয়েছে, এটাকে বলা হয় কোষ প্লেট। ওকে, যদি বলো কোষ প্লেট কই থেকে আসলো, কোষের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলজি বস্তু আছে, লাইসোজোম আছে, এগুলো থেকে ফ্র্যাগমোজোম, মানে এগুলোর খণ্ডিত অংশ। ওকে, ফ্র্যাগমোজোম এসে এই যে বিষুবীয় অঞ্চল যেটা ছিল সেখানে এসে জমা হয়। ঠিক আছে, এখানে এসে জমা হয়, জমা হলে যে প্লেট তৈরি হয়, যে একটা ডিভাইডার তৈরি হয়, একে কোষ প্লেট বলে। ওকে, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু। তারপর এর বাইরে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন যুক্ত হয়ে এখানে কোষ প্রাচীর গঠন করে আর কোষটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ওকে, দেখো এখানে এটা একটা উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের যে মাঝখানে দেখো এখানে কি ফ্র্যাগমোজোম, তারপরে ভেসিকল, এগুলো জমা হয়ে কোষ প্লেট গঠন করেছে। আর এগুলোর পর এই যে এখানে কোষ প্রাচীর তৈরি হয়েছে। ওকে, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এখন আমরা একটু প্রাণী কোষে চলে যাই, এটা উদ্ভিদ কোষ নিচে, প্রাণী কোষে আসি। প্রাণী কোষে কি হয়, নিউক্লিয়াসটা যখন দুই ভাগে ভাগ হয়ে যায় তখন এখানে সাইটোপ্লাজমটা ওই যে অ্যামাইটোসিসের মতো দুই সাইড থেকে এরকম করে চেপে আসে, চেপে আসার পর জাস্ট কোষটা দুই ভাগে ভাগ হয়ে যায়। ওকে, ব্যাপারটা কিরকম, ধরো তোমাকে একটা আটার দলা দিয়েছি, মানে যে রুটি তৈরির জন্য এই আটার দলা, তুমি যদি এটার মাঝখানে এরকম করে চেপে ধরে এরকম হচ্ছে চাপাচাপি করো, বা এরকম মাঝখান থেকে এরকম চেপে ধরো, এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, আটার মন্ড। তো এখানেও সেম ঘটনাটাই ঘটে। ওকে, তো এটাই হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, ওয়েল, তাহলে ক্যারিওকাইনেসিস শেষ, সাইটোকাইনেসিস শেষ, মানে কোষ বিভাজন কমপ্লিট। ওকে, তাহলে কোষ বিভাজন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এখন এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে কোষচক্র বলে একটা টার্ম আছে। কারণটা কি, কারণ হচ্ছে এই যে মাইটোসিস যে হচ্ছে, প্রস্তুতি নেবে, বিভাজন হবে, এটা থেমে যায় না। অপত্য যে কোষগুলো তৈরি হয় সেটা আবার প্রস্তুতি নেয়, আবার বিভাজন হয়। ওকে, তো এই জন্যই কোষচক্র বলে নতুন একটা টার্ম আসছে, এটা আলোচনা করব আমরা, আর এটা ডিসকাস করা হবে পরবর্তী ভিডিওতে।